প্রেজেন্টেশন শুরু করার জন্য অনুরোধ জানাচ্ছি। হ্যালো সাজিদ ভাই। জি, থ্যাংক ইউ রাশিদ ভাই। সবাইকে থ্যাংক ইউ ফর জয়নিং দিস ওয়েবিনার। This is a very important topic, as I'm sure all of you will agree. দেখতে পাচ্ছি যে until now we have 21 participants, which is a decent number. সবচেয়ে আগে থ্যাংক ইউ রাশিদ ভাইকে এটাকে একটা ইনিশিয়েটিভ নিয়ে গুরুত্বপূর্ণ ওয়েবিনারটা অর্গানাইজ করার জন্য। Thank you to Digital Finance Forum Bangladesh. It is a wonderful platform of development and digital finance professionals. এই প্ল্যাটফর্মটা খুব গুরুত্বপূর্ণ and I'm very happy যে আমরা এই উদ্যোগ নিয়েছি এবং আপনাদের সবাইকে সময় বের করার জন্য। আমি নিজের সম্বন্ধে আগে ছোট্ট একটু ইন্ট্রোডাকশন দেই। আমি এখন কাজ করছি হচ্ছে ইউল্যাবে। As you all will know, this is a private university in Bangladesh. আমি ইউল্যাবে আছি as an associate professor এবং এখানে আমার দায়িত্ব হচ্ছে আমি এখানে একটা গবেষণা কেন্দ্র যেটার নাম হচ্ছে সেন্টার ফর এন্টারপ্রাইজ সোসাইটি, ওটার পরিচালক। এবং আমাদের ইউল্যাবে ফর অ্যাডভান্সড প্রফেশনালস একটা প্রোগ্রাম আছে যেটাকে বলা হয় এক্সিকিউটিভ এমবিএ, ওটারও পরিচালক আমি। এর আগে আমি আসলে বিদেশি কাজ করতাম, আমি ইন্ডিয়াতে কাজ করতাম ফর কেপিএমজি অ্যাডভাইজারি, ওখানে আমি একটা স্ট্র্যাটেজি কনসালটেন্ট হিসেবে কাজ করতাম। এবং কেপিএমজি থাকাকালীন আগে যে ক্রাইসিসটা হয়েছিল 2008-এ গ্লোবাল ফাইন্যান্সিয়াল ক্রাইসিস, ওটার বেশ কিছু রিসার্চ আমি করেছি কেপিএমজি পক্ষ থেকে। এবং তার আগে আমি my previous history-তে I've also lived and worked in the US. আমি আমেরিকায় একটা ইনভেস্টমেন্ট ব্যাংকিং ফার্মে কাজ করতাম যেটার নাম মর্গান স্ট্যানলি, আপনারা অনেকে শুনেছেন, ওয়াল স্ট্রিটে। সো আমার ব্যাকগ্রাউন্ডটা আসলে in finance, in investment, in research. So because of my background, যখন COVID-19 broke out, we have conducted a very serious একটা study এবং একটা projection যে বাংলাদেশ ইকোনমিতে what sort of impact are we foreseeing. So আজকের ওয়েবিনারটা হচ্ছে basically focusing on this impact. আমরা প্রত্যেকটা সেক্টরে বা as many sectors as possible একটু overarching impact দেখবো এবং এটা আমি চেষ্টা করব, এখন তো 3:08 বাজে, আমি চেষ্টা করব in 45 minutes এর মধ্যে প্রেজেন্টেশনটা শেষ করতে। আপনারা অলরেডি অনেক হাত তুলছেন। I can see Mohammed Mehdi Rahman who's raised his hand. So in the interest of just maintaining house rules, আমরা যেটা করব হচ্ছে প্রেজেন্টেশন শেষের পরে আপনারা প্লিজ হাত তুলবেন and we will come to you for questions. এবং I also would recommend যে যদি প্রেজেন্টেশন হওয়াকালীন আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে প্লিজ আপনারা এই চ্যাট উইন্ডোতে কিছু প্রশ্ন লিখতে পারেন এবং আমরা এই প্রেজেন্টেশনের শেষের দিকে we will look at all the questions and we'll answer them. So without further ado, দেরি না করে I would like to start the presentation. প্রথম স্লাইড আপনারা সবাই দেখতে পাচ্ছেন, টাইটেল দেওয়া আছে। এখন আমি ব্যাকগ্রাউন্ডে যদি আসি, আমি এই ধরনের ওয়েবিনার করেছি আরো বেশ কিছু, আমি একটু ইংলিশ বাংলা মিলিয়ে বলবো। And in my experience, what surprises me the most is how little people are understanding how serious this impact will be. আমার মনে হচ্ছে যে a lot of us haven't even figured out যে COVID এর জন্য the impact will be widespread, the impact will be significant. আমরা এখানে দেখতে পাচ্ছি যে IMF ও বলছে যে this will be a recession তো শুরু হয়ে গিয়েছে, আমেরিকাতে অলরেডি রিসেশন অ্যানাউন্স করেছে। And when we understand the impact, আমাদের এটা খুব লক্ষ্য করা খুবই দরকার যে আসলে আমরা কিন্তু এখন more than ever in history we are more vulnerable now to global shocks than ever before, right? Let's look at the economy of Bangladesh. Bangladesh economy একটা বড় পিলার হচ্ছে রেডিমেড গার্মেন্টস। রেডিমেড গার্মেন্টস এর মাধ্যমে আমাদের রাফলি 3 থেকে 3.5 বিলিয়ন ডলার, 3 থেকে 3.5 বিলিয়ন ডলার আমাদের মাসে আয় হয়, revenues. So overall, over the course of the year, it's a significant revenue that the government sector, the garment sector is able to bring into Bangladesh. আমরা জানি যে আমাদের এখানে large buyers হচ্ছে mostly European and American fashion houses. H&M এর নাম আপনারা শুনেছেন, Gap এর নাম শুনেছেন, it's an American company. Zara এর নাম শুনেছেন, it's a European company. Marks and Spencer, Primark. These are all major buyers. এখন, obviously the impact will continue, but even just in the month of March, কেবল মার্চে আমরা শুনতে পেয়েছি, this is something we know, not because এগুলো ডেটা বের হচ্ছে, but এগুলো ধরেন আমরা যারা রিসার্চার আমরা ফোন করে জানতে পাচ্ছি। And I've called some entrepreneurs, I've called different large garments houses.
among the top 3, top 4, এবং শোনা যাচ্ছে যে even in the March of month alone বিশাল আকারে ক্যান্সেলেশন হয়েছে। কি হচ্ছিল, ইনিশিয়ালি দেখা যাচ্ছিল যে মার্চের শুরুর দিকে একটা সাসপিশন কাজ করতো যে না, চায়না থেকে যে কন্টেইনার আসছে মেবি ওসব কন্টেইনার অ্যাভয়েড করা উচিত। ইভেন গার্মেন্টস যারা বায়ার তারা বলছিল জাস্ট টু অ্যাভয়েড সাম অফ দিস কন্টেইনার্স। এখন হয়তো ওরকম ফিয়ার্স কম, বাট আসল ফিয়ারটা হচ্ছে কি, এখন ধরেন H&M এর কথা বললাম, এই গ্যাপের কথা বললাম, এই জারার কথা বললাম, এদের স্টোর গুলো প্যারিসে, লন্ডনে যেখানে বিক্রয় হয় আসলে এসব ফ্যাশন ব্র্যান্ডের, এগুলো সব তো বন্ধ, right? Because the whole countries, it's not just Bangladesh, of course, you know, cities across Europe, cities across America are in quarantine, in complete shutdown. এই শাটডাউনে কি হচ্ছে, দোকান বন্ধ হয়ে যাচ্ছে, রাইট? এন্ড এগুলো তো আসলে পোস্টপোন করা সম্ভব নয় অর্ডার গুলো, কারণ এগুলো প্রত্যেকটা সিজন এই ফ্যাশন গুলো চেঞ্জ হচ্ছে। সো এখন যে অর্ডার গুলো দেওয়া হচ্ছে ইটস ফর দ্য সামার, সো এই বা অথবা ফর দ্য ফল, এবং এই বিকজ অফ দ্য সিজনস ওভারসিজ, শীতকালে তো এই ধরনের ফ্যাশন আর কাজ করবে না, রাইট? সো দিস অর্ডারস আর লিটারালি বিং ক্যান্সেলড। এখন বিকজ অফ গ্লোবালাইজেশন, এই গ্লোবালাইজেশনের কারণে আমাদের এই ফ্যাশন ইন্ডাস্ট্রি, as you know, it tends to farm out manufacturing to low cost destinations. So এই global supply chain টা একটা খুব interconnected global একটা সিস্টেম, এবং এখানে একটা মজার বিষয় হচ্ছে যে এটা রিস্ক গুলো কিন্তু বহন করতে হয় আমাদের। রিস্ক গুলো বহন করতে হয় for manufacturing destinations like China, like Vietnam, like Bangladesh, like Ethiopia increasingly. এসব ডেস্টিনেশনে কিন্তু প্রচুর ঝুঁকি বহন করতে হয়, কারণ এই ডিমান্ড যে চলে যাচ্ছে ইউরোপ থেকে তাদের ক্রেতাদের থেকে, এই ডিমান্ডের চলে যাওয়ার রিস্কটা আমাদের বহন করতে হচ্ছে, বিকজ দে আর নট লিগালি বাউন্ড টু পে অন দেয়ার অর্ডারস দ্যাট আর ক্যান্সেলড। এবং এই ক্যান্সেলের সাথে কি হচ্ছে, গার্মেন্টস ফ্যাক্টরিদের তো একটা বিশাল ধস নেমেছে। তারা তাদের কর্মচারীদের পে করতে পারবে না, দ্য ওয়ার্কার্স উইল নট গেট পেইড। তাদের তো বিল দিতে হচ্ছে ফর ইলেকট্রিসিটি, ফর রেন্ট, হোয়াটএভার। সো এই সিচুয়েশনে যেটা দেখা যাচ্ছে যে দিস উইল বি ম্যাসিভ, এটা আমাদের আরবান ইকোনমিকে অবশ্যই প্রভাব ফেলবে। আমি যদি আরবান ইকোনমির একটা উদাহরণ দেই, আপনারা জানবেন যে এই গার্মেন্টস ফ্যাক্টরি গুলো বিশাল বড় বড় লোন নিয়ে থাকে। লোনের সংখ্যা হতে পারে 25 কোটি, 50 কোটি, sometimes even more than 100 crores. And so what happens is when the garment sector এই অর্ডার যখন ক্যান্সেল হওয়া শুরু করে, তখন কিন্তু গার্মেন্টস ফ্যাক্টরিরা ম্যানুফ্যাকচার না করতে পারার ফলে তাদের লোনে ডিফল্ট করার ঝুঁকি বেড়ে যায়। Of course, Rashid Bhai is an expert on this, having had this Bangladesh banker here. But a loan defaulted যখন ঝুঁকি বেড়ে যাবে, তখন কিন্তু ওভারঅল একটা আরবান ইকোনমিক শক আসবে। এবং রুরাল ইকোনমিতে যখন দেখা যাবে যে আমাদের গার্মেন্টস ওয়ার্কারদের হাতে আর স্যালারি নেই, কারণ অর্ডার না থাকলে গার্মেন্টস ওয়ার্কারদের এমপ্লয়মেন্ট থাকবে না, ছাঁটাই হবে এবং হচ্ছে। এই নাম্বারগুলো হয়তো এত ইজি না বের করা, এই নাম্বারগুলো হয়তো আমাদের প্রেসও সহজে অ্যাটলিস্ট এই মুহূর্তে আসছে না এই নাম্বারগুলো, এবং ভবিষ্যতে আসবে, বা ছাঁটাই কিন্তু হবে গার্মেন্টস ফ্যাক্টরি ফ্লোরে। এবং দেখা যাবে যে আমাদের রুরাল ইকোনমি উইল অলসো বি ইম্প্যাক্টেড, কারণ এই যে আয় হওয়ার কথা সে আয় হবে না। এই যে বলা হচ্ছে যে মার্চের 23 তারিখ, মার্চের 23 তারিখ সিমস লাইক আ লং টাইম আগো, কারণ আপনারা হয়তো দেখছেন যে প্রত্যেক দিন নতুন খবর আসছে, প্রত্যেক দিন কিন্তু একটা নতুন করে রচনা করা হচ্ছে ঘটনা কি হচ্ছে না হচ্ছে, এবং we're getting more clarity on how deep this crisis is. Initially যখন মার্চ আমি বলতাম মানুষকে যে this will be a long crisis এবং 1 বছর লাগবে রিসেশন থেকে ওভারকাম করতে, মানুষ হাসতো, মানুষ বলতো না এটা ধাপ করে ক্রাইসিস হবে, হয়তো আমাদের সরকারের এই মুহূর্তে কিছু শাটডাউন করা দরকার, শাটডাউন করবে, এবং দেখা যাবে ঈদের মধ্যে যে বাই দ্য টাইম ঈদ কামস অ্যারাউন্ড, অর্থাৎ এন্ড অফ মে, সবকিছু will return to normal এবং everything will be fine, ব্যবসা businesses will be hit only for maybe 2 months or 1 month, অনেকে ভাবতো, কিন্তু তার তো হচ্ছে না। This will be a long crisis. And যাই হোক, সো আমরা গার্মেন্ট সেক্টর নিয়ে কিছু কথা বললাম। এখানে এই গ্রাফটা, I hope you can all see this graph. This graph is actually interesting and I'll tell you why. Because এখানে দেখেন যে 2010 এর আগে 2008 এর দিকে গ্লোবাল ফাইন্যান্সিয়াল ক্রাইসিস হয়েছিল। আপনারা দেখেন যে ইউরোপিয়ান ইউনিয়নের যে কার্ভটা, যেটা ইয়ালোতে দেখানো হচ্ছে, এই কার্ভে দেখবেন যে সবচেয়ে স্টিপ ডিক্লাইন, রাইট? একদম খারাপ পড়েছে গ্রাফটা। ওই সময় কিন্তু ইকোনমিস্টরা বলতো এবং রিসার্চাররা বলতো যে বাংলাদেশে এই প্রভাব আসবে না। আচ্ছা, কিছুটা হয়তো অপটিমিস্টিক হয়ে বলতো, এবং কিন্তু এখানে আবার যুক্তি দেখানো হতো। একটা যুক্তি ছিল যে সেটা ছিল যে আমাদের গার্মেন্ট সেক্টর আসলে একটু চিন্তা করে দেখেন, তখন 2008 অনেক আগের কথা,
তখন কিন্তু বলা হতো যে আমরা আসলে পুরো গ্লোবাল গার্মেন্টস ম্যানুফ্যাকচারিং একদম লো এন্ডে ম্যানুফ্যাকচার করি। অর্থাৎ আপনারা যারা আমেরিকায় গিয়েছেন বা ইউরোপে গিয়েছেন, আমরা হয়তো বলা হতো যে আমরা ম্যানুফ্যাকচার করি ওয়ালমার্ট, গ্যাপ, এদের খুব লো এন্ডের কাপড় চোপড়। অর্থাৎ ধরেন সাদা গেঞ্জি বা এক কালারের গেঞ্জি অথবা খুব বেসিক জিন্স, একটু কম খরচে যেসব জিন্স কেনা যায় ওরকম ধরনের কম খরচে কাপড় চোপড় ম্যানুফ্যাকচার করি। এবং ইকোনমিক থিওরি তখন বলতো যে কম খরচে জিনিসপত্র মানে লো এন্ড গার্মেন্টস, এগুলোর ডিমান্ড ইলাস্টিক, অর্থাৎ গ্লোবাল ক্রাইসিস হলো এগুলো ডিমান্ড থাকে, আমেরিকার ক্রাইসিস হলো এগুলো ডিমান্ড থাকে। এগুলো কি বলতে পারেন যে এসেনশিয়াল আইটেম, বা যেটাকে বিজনেসের ভাষায় বলা হয় স্টেপল আইটেম। এখন কিন্তু সেই বাস্তবায়ন নেই। এখন কিন্তু বাংলাদেশ, এটা আমাদের খুব ঘনিষ্ঠ যারা এই গার্মেন্টস ব্যবসায়ী, যারা বেশ বড় আকারে গার্মেন্টস ব্যবসা করে, তাদের থেকে শোনা যে প্রায় 30% কিন্তু এখন আমাদের যে ম্যানুফ্যাকচারিং হচ্ছে, এখন কিন্তু আমরা হায়ার এন্ড অফ দ্য ভ্যালু চেইনে ম্যানুফ্যাকচার করি। অর্থাৎ আমরা সেই বেসিক টি শার্ট হয়তো করি এখনো, আমরা কিন্তু অনেক কিছুটা মুভ আপ করে এখন আরো ভালো ব্র্যান্ডের ম্যানুফ্যাকচার করি। আমরা এখন অনেক আরো কমপ্লেক্স হাই মার্জিন কাপড় চোপড় ম্যানুফ্যাকচার করি, রাইট? সো এই যে তখনও দেখবেন যে 2008-এ যখন ইউরোপে ক্রাইসিস হয়েছে, আমেরিকায় হয়েছে এবং গ্লোবালি হয়েছে, বাংলাদেশের গ্রাফ যেটা সবুজ ওটা দেখবেন একটা ডিপ আছে। অর্থাৎ ইভেন দেন যদিও বলা হয় যে আমাদের ক্রাইসিস এফেক্ট করেনি, এফেক্ট কিন্তু ক্লিয়ারলি করেছে এবং যথেষ্ট করেছে। যদি দেখেন যে কি গ্রিন গ্রাফটা কি ধরনের নেমেছে, হ্যাঁ ইউরোপের মতো নামেনি, বাট নেমেছে তো আমাদের মতো একটা গ্রোয়িং ইকোনমিতে, ফ্র্যাঙ্কলি স্পিকিং ইয়াং ইকোনমিতে এই ধরনের ইম্প্যাক্ট কিন্তু সিগনিফিকেন্ট। This time the impact I think will be much more, কারণ এখন আমরা আরো হাই এন্ড গার্মেন্টস ম্যানুফ্যাকচার করি। এবং তখন হয়তো রিসেশন হয়েছিল, তখন হয়তো রিসেশনের কারণে মানুষজন কেনাকাটা কম করতো। এখন কিন্তু দিস ইজ গোয়িং টু বি আ লঙ্গার রিসেশন। এখন তো মানুষ বেরই হচ্ছে না আমেরিকায়, ইউরোপে, শুধু বাংলাদেশে না। আপনারা যারা সিএনএন দেখছেন বা আল জাজিরা বা বিবিসি দেখছেন, আপনারা দেখবেন যে এখন কিন্তু মানুষজন বাংলাদেশে যে পরিস্থিতি, আমেরিকা ইউরোপে একই পরিস্থিতি। People are not leaving their houses, forget shopping. আচ্ছা, এবার আমি আসি রেমিটেন্সে। এখানে বলা হচ্ছে যে আমাদের প্রায় 1 কোটি ওয়ার্কার্স দে ওয়ার্ক ওভারসিজ, দিস ইজ ট্রু। এবং এরা মেজরিটি কাজ করে মিডল ইস্টে, ইউএসএ, ইউকে তে, মালয়েশিয়ায়। এরা কিন্তু এখন আর কাজ করছে না। আমরা যে বাস্তব দেখতে পাচ্ছি যে কোন রকম ইকোনমিক অ্যাক্টিভিটি নেই, দিস ইজ ট্রু ফর এভরি কান্ট্রি। ধরেন কাতারে 2020-এ ওয়ার্ল্ড কাপ হওয়ার কথা, ফুটবলের বিশ্ব ওয়ার্ল্ড কাপ হওয়ার কথা, তার জন্য কাতার প্রচুর শ্রমিক, প্রচুর ওয়ার্কার নিয়েছে ফ্রম কান্ট্রিজ লাইক বাংলাদেশ। এরা কিন্তু এখনো কাজ করছে না। ইনফ্যাক্ট এখানে কিন্তু অনেক এরকম খবর পাওয়া যাচ্ছে, আপনারা গুগল করলে পাবেন, যে অনেক ওয়ার্কাররা কিন্তু এখন লেবার ক্যাম্পে আছে। যেটা লেবার ক্যাম্প কিন্তু অন্য মিনিং এই ক্ষেত্রে করোনা ভাইরাসের এই জগতে। এটা কিছুটা 2-3 সপ্তাহ পুরনো খবর। অ্যাবাউট 2 weeks ago এরকম প্রায় 250 শ্রমিক পাওয়া গিয়েছিল যাদের মধ্যে করোনা ভাইরাসের সিমটম ছিল। সো এদের সবাইকে কিন্তু এখন মোটামুটি একটা ক্যাম্পে বদ্ধ করে রাখা হয়েছে, যেন এরা কোয়ারেন্টাইন একটা জায়গায়, যেটা কিছুটা আনহিউম্যান, অনেস্টলি ইনহিউম্যান, কিন্তু এই কোয়ারেন্টাইন রাখার ফলে এরা কিন্তু এখন কাজও করছে না। এরা কিন্তু এখন পুরো দেশে ইকোনমিক অ্যাক্টিভিটি বন্ধ। এটা শুধু কাতারে না, এটা মালয়েশিয়ায়, এটা ইউএই তে, এটা ইউতে। এবং এরা তো গ্রামের বাড়িতে টাকা পাঠাতে আর সক্ষম হচ্ছে না। And this will further dampen the rural economy and the urban economy, because this is a huge source of our dollar earnings. আমাদের ডলার তো আসে আসলে from garments and from remittance. Now, oil prices to পড়ছে, as you know, কিছুটা this is being worsened because of the Russia-Saudi Arabia. There is this war going on, যেটাকে oil price war বলা হচ্ছে। এবং frankly speaking, oil price বাড়ে যখন ডিমান্ড বাড়ে, এবং ডিমান্ড বাড়ার একটা বড় কারণ হচ্ছে যে যখন এভিয়েশন ইন্ডাস্ট্রি, যখন এয়ারপ্লেন, যখন ইন্টারন্যাশনাল ট্রাভেল হয়, তখন তেলের ডিমান্ড বাড়ে। যখন ট্রান্সপোর্টেশনের ডিমান্ড বাড়ে, অর্থাৎ যখন মানুষজন গাড়ি চালায় আমেরিকার মতো, আমেরিকায় প্রচুর অয়েলের ডিমান্ড, I'm sure you know. So America, a lot of people own cars, a lot of people drive cars, same with China, same with Europe. So all this is shut. There's no transportation right now, or very little transportation right now. So oil demand will come, so oil price পড়ছে। এবং when this happens, when oil price falls, what happens is তখন আমাদের migrant workers এর demand কমে যায়, because oil wealth, which is as you know, which is how very important to the economy of Saudi Arabia, UAE, Kuwait, Qatar, যখন এদের অয়েলের ব্যবসা কমে যায় তখন কিন্তু এদের ইনফ্রাস্ট্রাকচার স্পেন্ডিং কমে যায়। যখন এদের ইনফ্রাস্ট্রাকচার স্পেন্ডিং কমে যায় তখন কিন্তু এদের ডিমান্ড ফর মাইগ্রেন্ট ওয়ার্কার কমে যায়।
So আমরা কিন্তু একটা লং স্লো ডাউন দেখবো, একটা বেশ ক্রমশ দেখবো বেশ কয়েক মাস ধরে আমাদের দেশের মাইগ্রেন্ট ওয়ার্কারদের ডিমান্ড কমে যাবে, and this will severely impact the Bangladesh economy. এই গ্রাফে দেখানো হচ্ছে যে কি হয়, আপনারা দেখবেন লক্ষ্য করে যে লাল যে গ্রাফটা which is the graph for crude oil এবং দেখবেন ব্লু যে গ্রাফটা যেটা হচ্ছে for remittance into বাংলাদেশ, দেখবেন যে শেপটা কিন্তু কাছাকাছি। ইনফ্যাক্ট আপনারা দেখবেন যে লাল যে শেপটা গ্রাফটা এটাকে বলা হচ্ছে লিডিং ইন্ডিকেটর। যে ধরনের মুভমেন্ট হচ্ছে কিছু দেরি করে আমাদের ব্লু গ্রাফটাতে ও ধরনের মুভমেন্ট হচ্ছে, অর্থাৎ remittance is following the shape of the crude oil price. This shows একটা correlation. Well, এই পরিস্থিতি কি হচ্ছে, ওভারঅল কনজিউমার ডিমান্ড কমে যাচ্ছে, কনজিউমার ডিমান্ড পুরো কনজিউমার ইকোনমি যেটাকে বলা হয় এটা কমে যাচ্ছে। কারণ ধরেন আমাদের দেশে তো এখন একটা কনজিউমার ইকোনমিও আছে, হ্যাঁ অবশ্যই আমরা পাশ্চাত্য দেশ এবং মিডল ইস্টের উপর নির্ভরশীল, তাদের ডিমান্ডের উপর নির্ভরশীল। ওসব দেশে যখন ডিমান্ড বেড়ে যায়, ওসব দেশে যখন ইকোনমিক গ্রোথ হয় আমাদেরও বেনিফিট হয়। হাউএভার আমাদের নিজেদের কনজিউমার ইকোনমিও আছে, কিন্তু ওই ইকোনমি হ্যাজ বিন হিট, রাইট? আমি খুব সিম্পল এক্সাম্পল দিই, মলস বন্ধ হয়ে গিয়েছে, বন্ধ হয়েছে ফর অবভিয়াস রিজন। মলে যাওয়া এখন লার্জ গ্যাদারিং অ্যাভয়েড করা হচ্ছে আমাদের সবার দায়িত্ব, নিজেদের ফর আওয়ার হেলথ এন্ড ফর আদার পিপলস হেলথ। এছাড়াও দেখেন যদি এখন মল খোলাও থাকতো আপনারা কি যেতেন? আপনারা তো যেতেন না। এটা এমন একটা সময় যেখানে এখন এরকম সময় আসলে পিপল ফোকাস অন এসেনশিয়ালস, পিপল ফোকাস অন হেলথ, পিপল ফোকাস অন ফুড আইটেমস and maybe the internet, কারণ internet has become an essential commodity. So এর কারণে কি হচ্ছে, শপিং has gone down, mall visits has gone down. আমাদের এই পহেলা বৈশাখ সামনে, দেখবেন এই পহেলা বৈশাখে sales will be depressed. এই পহেলা বৈশাখে অনেক 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 ব্যবসারা আসলে তাদের পুরো বছরের ব্যবসাটা একটা বড় অংশ পহেলা বৈশাখের সময় করে। এবং সামনে আছে আমাদের ঈদ, ঈদ এবং পহেলা বৈশাখ এই এপ্রিল, এই মে এবং সেকেন্ড যে ঈদ, ঈদুল আজহা বা বকরিদ যেটাকে আমরা বলি, এই সময় কিন্তু পুরো বছরের অনেক অনেক ব্যবসায়ী কিন্তু তাদের 50% 60% বিজনেস কিন্তু এই সময় হয়। আমরা তো ফর শিওর এই পয়লা বৈশাখের অনেক রিটেলারদের ব্যবসা উইল বি ভেরি ব্যাডলি হিট, এবং আমরা ফোরকাস্ট করছি যে ঈদের ব্যবসা উইল বি ব্যাডলি হিট। অনেক রিটেলাররা কি করছে, তাদের অনলাইন অপারেশনকে আরো জোরালো করার চেষ্টা করছে। আপনারা দেখবেন অনেক অ্যাড দেখবেন আপনারা, স্পেশালি আসলে ফেসবুকে এত টার্গেট করে দেওয়া হয়, সবাই দেখবেন তা না, আমি হয়তো দেখি না, আমার ওয়াইফ দেখে। অনেক অ্যাড আসছে আজকাল, আসলে দেখবেন যে এটা আরো বাড়বে। অনেক ফেসবুক এবং ডিজিটাল মিডিয়ার মাধ্যমে অনেকে অনলাইন ব্যবসা করার চেষ্টা করবে। শুধু যারা উদ্যোক্তা বা সিঙ্গল এন্টারপ্রেনার শুধু তারা না, entire businesses are now ramping up on digital ads, on digital spending. ফেসবুকে ভালো ব্যবসা হচ্ছে কিন্তু এই সময় আরো বেশি, ফেসবুকের ব্যবসা তো বাড়ছিলই, আরো বেশি হচ্ছে এই সময়। আর ফ্র্যাঙ্কলি স্পিকিং, এই রিসার্চটা যখন করা হয়েছিল, this research was done about 10 days ago বা 2 weeks ago. এখন যে prognosis is more severe now. এখন মনে হচ্ছে যে এই retail sector will suffer not just until May, it will suffer perhaps even until June and beyond. আমরা জানি যে এভিয়েশন ইন্ডাস্ট্রি ইজ দ্য হার্ডেস্ট হিট। এর মানে কি? এর মানে হচ্ছে যে আমরা হয়তো অনেকেই খবর পেয়েছি যে অনেক ট্রাভেল এজেন্সি বন্ধ হয়ে গিয়েছে অলরেডি। কারণ হয় কি, এক মাসের ব্যবসা বন্ধ হয়ে যাওয়া এরকম সামার টাইমে, যেটা আসলে অনেকেই সামারে ট্রাভেল করে, ইজ হিউজ। সামার ভ্যাকেশন, ঈদের ছুটিতে অনেকেই ট্রাভেল করে, and this will not happen. কারণ when you think about it, একটা পিক মান্থে ব্যবসা বন্ধ হয়ে যাওয়া মানে হচ্ছে যে একটা ব্যবসায় প্রায় 10-15-20% ইম্প্যাক্ট পড়া, রাইট, ইন রেভিনিউ। and that is enough, right, because এই সময় তো তাদের রেন্ট দিতে হচ্ছে, অফিসের স্যালারি দিতে হচ্ছে অনেক ক্ষেত্রে। so aviation industry is badly hit, hotels are badly hit, airlines are badly hit. আমরা দেখতে পাচ্ছি যে মার্চের 1 তারিখ পর্যন্ত এরকম একটা ডেটা এসেছিল যে 70-80% আউটবাউন্ড প্যাসেঞ্জার্স এটা একটা ড্রপ হয়েছে, and this will continue for inbound passengers also. লো এন্ডে যারা আছে আমাদের ইকোনমির, যারা ডে ওয়েজে ডিপেন্ডেন্ট এবং লো ইনকাম গ্রুপস, they will be the hardest hit. This includes রিকশাওয়ালারা, যারা আমাদের দেশে এখন আর কাস্টমার পাবে না, অফকোর্স, ট্যাক্সি ড্রাইভার্স, পাঠাওয়ার যারা বাইক চালাচ্ছে বা গাড়ি চালাচ্ছে। This affects the economy at every stage of the economic sector and economic pyramid, rather.
আমরা একটু ফাইন্যান্সিয়াল সেক্টর আসি, যেটা আসলে আমাদের ডিজিটাল ফাইন্যান্স ফোরাম বাংলাদেশের একটা কমন প্ল্যাটফর্ম। তো অবভিয়াসলি ফাইন্যান্স, আমরা সবাই মোটামুটি ফাইন্যান্সে ইন্টারেস্ট রাখি, ফাইন্যান্সে কাজ করি অথবা ফাইন্যান্সে কাজ করি। Rashid Bhai himself is a joint director of the Bangladesh Bank, and like we discussed, large scale orders are being cancelled, so loans may go into default. এখানে সরকার থেকে খুব টাইমলি কিছু সিদ্ধান্ত এসছে, কিছু ক্ষেত্রে মোরাটোরিয়াম অফার করা হয়েছে 3 মাসের জন্য to extend loan maturity periods. So কিছুটা হয়তো রিপ্রিভ আসবে, but still the fact remains যে a lot of banks will be badly hit because of this. কারণ অনেক ব্যাংক যাদের ধরেন কর্পোরেট গভর্নেন্স এত সবল না, তারা কিন্তু এখানে সাফার করবে, এবং অনেক ক্ষেত্রে কিন্তু তারা হয়তো এই লোন গুলা রিপেমেন্ট না করতে পারার ফলে বা ইন্টারেস্ট পেমেন্ট না পাওয়ার ফলে they will go into severe crisis. আমরা মনে করছি যে বাংলাদেশ ব্যাংক থেকে আরো অনেক হেল্প আসবে এবং আগামীতে, এবং এসছে so far, so we're very grateful for that. We think government borrowing will also decline. আপনারা হয়তো জানেন যে গভর্নমেন্ট বোরিং এর একটা অন্যতম কারণ হচ্ছে আমাদের রেভিনিউ কালেকশন কম হয়। ট্যাক্স রেভিনিউ কম হওয়ার ফলে গভর্নমেন্ট ইজ অলসো ফোর্সড টু বরো ফ্রম দ্য ব্যাংকস, এবং এই ব্যাংক থেকে বড় করে তারা সরকার they build bridges, they get into a lot of infrastructure projects, which also helps productivity. কারণ এই গভর্নমেন্ট সেক্টর স্পেন্ডিং এর কারণে কিন্তু অনেক জিডিপি গ্রোথ হয়। সো এই ক্ষেত্রে আমরা we think যে গভর্নমেন্ট বোরিং মে decline, and we think it may also to some extent help the private sector. কারণ গভর্নমেন্ট বোরিং কমে গেলে যেটা হয় যে প্রাইভেট বোরিং বাড়ার একটা স্কোপ থাকে, এবং প্রাইভেট বোরিং বাড়ার জন্য এই সময় আপনারা জানেন যে ফাইন্যান্স মিনিস্ট্রি থেকে কিছু ইনস্ট্রাকশন এসছে। ইনফ্যাক্ট ইনস্ট্রাকশন গুলো কোভিড এর আগে এসেছিল, খুব সুন্দর করে এসেছিল। আমাদের অনারেবল ফাইন্যান্স মিনিস্টার হ্যাড সাজেস্টেড যে 6% and 9% ইন্টারেস্ট রেটস, এটা ইন্টারেস্ট রেট ক্যাপিং বলা হয় এটাকে। এর উদ্দেশ্য হচ্ছে টু এনকারেজ লোনস, কারণ ধরেন যখন ইন্টারেস্ট রেট কমে যাবে তখন থিওরিটিক্যালি ইকোনমিতে আরো টাকা আসবে, তখন আরো লোন দেওয়া হবে, বিকজ দ্যাটস when money is cheap. এখন আমার ক্ষেত্রে দেখেন, আমার ছোট ব্যবসা থাকতে পারে, আমি কিন্তু 9% লোন নিতে বেশি উৎসাহ বোধ করবো rather than 11% বা 12%. সো এটা এই 9% যেটা অ্যানাউন্স করা হয়েছিল বা করেছিলেন finance minister, this looks like it will be very helpful. এখন I'm in touch with a lot of my friends who are in the banking sector, যারা হয়তো সিনিয়র লেভেলে ব্যাংকে কাজ করে, এবং তারা বলছে যে they really hope যে bank borrowing picks up. কিন্তু ব্যাংকের জন্য এটা খুব ইন্টারেস্টিং টাইম, it's a very interesting time, যেটাকে আসলে ইংলিশে বলা হয় ডাবল এজড সোর্ড। কেন দেখেন, এক অর্থে ব্যাংকস ওয়ান্ট টু লেন্ড, রাইট, বিকজ লেন্ডিং না করলে তাদের ব্যবসা হবে না। আরেক অর্থে কিন্তু অনেক ব্যবসায়ীরা লোন চাবে এই সময় টু গ্রো, বিকজ দে নিড ক্যাপিটাল, দে নিড লিকুইডিটি। কিন্তু এই সময় কিন্তু আবার ব্যাংকের জন্য রিস্কি টু গিভ আউট লোনস টু বিজনেসেস, কারণ রিপেমেন্ট রিস্ক থাকে, তো একটা ডিফল্ট রিস্ক থাকে এই সময়, রাইট? কারণ তাদের যদি এখন ঘুরে ফিরে যদি কনজিউমার ডিমান্ড কম হয়, তখন তো ব্যবসারা বিক্রি করতে পারবে না। ব্যবসা বিক্রি না করতে পারলে লোন নিয়ে তাদের ডিফল্টের একটা রিস্ক থাকে, এবং এই রিস্কের জন্য ব্যাংকরা কিছুটা they're in two minds, আমরা কি লোন দিব না। So this is something that will continue. এখানে কিছু বাংলাদেশ ব্যাংকের উদ্যোগ নিয়ে বলা হচ্ছে। Again, we have experts here who actually have more expertise than I do, Rashid Bhai for instance. But Bangladesh Bank, again, a researchটা is about 10-12 days old. 10-12 দিন অনেক চেঞ্জ হয়ে গিয়েছে আসলে। But Bangladesh Bank, very proactively, I have to say, has cut repo rate and CRR by 25 and 50 basis points. Bangladesh Bank guidance দিচ্ছে on rescheduled loans. Bangladesh Bank 10-year extension করাচ্ছে to realize export proceeds. সময় দেওয়া হচ্ছে importerদের to make import payments. এবং কিছু ক্ষেত্রে হয়তো কিছু ডলার কেনা হয়েছে from commercial banks to curb appreciation. কারণ এই সময় আপনারা জানেন যে যখন এরকম একটা বিশাল ফিসক্যাল ইন্টারভেনশন আসে, ফিসক্যাল ইন্টারভেনশন বলতে আপনারা হয়তো অনেকেই শুনেছেন যে স্টিমুলাস প্যাকেজ অফার করা হচ্ছে। সরকার এই সময় আমাদের বিভিন্ন সেক্টরকে সাহায্য করবে উইথ স্টিমুলাস, রাইট? স্টিমুলাস ইজ সিম্পলি স্পেন্ডিং ফ্রম দ্য গভর্নমেন্ট। এই সময় কিন্তু ইনফ্লেশন রিস্ক থাকে, এবং এই রিস্কটা খুব প্রকট থাকবে আমাদের আগামীতে। এবং এই সময় it's a question of balancing a lot of things, balancing monetary policy, fiscal policy, buying dollars, selling dollars. So initially কিছু অপারেশন চলেছে বাংলাদেশ সরকারের to stop the টাকা's appreciation against dollar. এবার আমরা স্টার্টআপে আসছি, স্মল বিজনেসে এলাম। এখন আমাদের স্টিমুলাস প্যাকেজ আমরা শুনেছি যে স্মল বিজনেসের জন্য কিছু রিপ্রিভ থাকবে,
obviously এটা worth noting যে small business and startup are not always the same thing. Startups are not always eligible for loans. Startup their business model is often technology based, একটু unique business model হয় এবং খুব কমই দেখা যায় যে তারা ব্যাংক থেকে লোন পেয়ে ব্যবসা চালাচ্ছে, তারা আসলে সাধারণত equity financing উপর নির্ভরশীল. Anyway, so what's happening here is startups are going to be very badly hit. এখানে আমরা বিকাশের কথা দেখতে পাচ্ছি যে বিকাশের cash management has become very difficult because আমরা হয়তো ব্যাক এন্ডে অনেকে জানি না যে ব্যাক এন্ড তো পুরোপুরি ফিজিক্যাল, ডিজিটালের ব্যাক এন্ডে ফিজিক্যাল. So কি হচ্ছে এই ব্যাক এন্ডে there is a whole process with which money is collected from agent points, money is deposited into bank accounts. So এই পুরো physical process has been compromised. আর একটা হচ্ছে যে এরকম ক্রাইসিসের সময় what we do is we take money out, our cash, we like being close to cash. সব টাকা we like being close to our money. So অনেকে কিন্তু ATM withdrawal করছে এবং cash, they're keeping cash in their drawers. So this is also bad for Bikash. This is bad for digital money. This is bad for the digitization of the financial ecosystem. And this is, of course, but we hope this is a temporary situation. We do think that long run, COVID, I think the financial ecosystem and digitization would to parve. I'm sure আমাদের Digital Finance Forum বাংলাদেশের অন্য সদস্যরা এই বিষয়ে অনেক মতামত রাখবে এবং we would love to hear from them. But what's for sure যে পুরো পৃথিবীতে দেখা যাচ্ছে যে কোভিড এর কারণে ডিজিটাল ফাইন্যান্সে চিন্তা ভাবনা বেড়েছে, right? Digital lending এর চিন্তা ভাবনা বেড়েছে. So this is something that we welcome. Ride sharing ban করা হয়েছে because it does have risks. আমরা অনেক দেশে খবর পেয়েছি যে উবেরের মাধ্যমে হয়তো কিছু করোনা ভাইরাসের spread হয়েছে. So ride sharing has been banned, which is a welcome move by the government. This is true everywhere else, also in every other country. This has impact কারণ এখন দেখা যাচ্ছে যে উবার পাঠাও যে সাপ্লাই সাইড অর্থাৎ রাইডার, ডেলিভারি পারসনস, তাদের এই ফুডম্যান, এরা সবাই কিন্তু এখন বিকজ এদের ডিমান্ড কমেছে, এদের কিন্তু এখন স্যালারি দেওয়া ডিফিকাল্ট হয়ে গেছে এবং কিছু ছাঁটাই হবে এরকম শোনা যাচ্ছে. আর তাছাড়া which is not welcome of course, which is tragic. এবং to some extent অনেকে আবার দেশের বাড়িতে গিয়েছে because Dhaka is not their home, so they've gone back to their homes, they've gone back to their villages. And so that's the situation with ride sharing. Initially ভাবা হয়েছিল যে হয়তো ফুড ডেলিভারি যেটা এই পাঠাও ফুডস বা উবার ইটস এর ডিমান্ড বাড়বে, একদম ইনিশিয়ালি ছোট্ট একটু বেড়েছিল, বাট এটা আবার ফ্ল্যাট হয়ে যায়, এখন কমে গেছে বিকজ এখন তো রেস্টুরেন্টই বন্ধ. আর এখন ফ্র্যাঙ্কলি স্পিকিং মানুষরা এরকম লাক্সারি আইটেমে এখন আর খরচ করছে না. People are not ordering from restaurants as much. A lot of people are preferring to cook at home. So demand আছে for groceries, for vegetables, for food, ইত্যাদি. এর মধ্যে দিয়ে পাঠাও is one of the startups that has launched a lot of innovative services like পাঠাও টং একটা করেছে, পাঠাও ফার্মা যার মাধ্যমে মেডিসিন অর্ডার করা যায়, পাঠাও পার্সেল হচ্ছে C2C আর কি. আমি যদি আমার কোনো বন্ধুর কাছে বা আপনাদের কারোর কাছে পার্সেল পাঠাতে চাই, ওটার কিছু সার্ভিসেস অন করেছে এবং কিছু ব্যবসা তাদের হচ্ছে. বাট আসলে কিন্তু এখানে সাপ্লাই সাইড ব্যাডলি হিট, পুরো তাদের যে ডেলিভারি ইনফ্রাস্ট্রাকচার যেটা ইজ ব্যাডলি হিট, কারণ এরা অনেকেই এখন ঢাকায় নেই. চাল ডালের ব্যবসা বেশ পজিটিভলি এফেক্টেড. ইনফ্যাক্ট আই থিঙ্ক চাল ডাল এন্ড টনিক আর দ্য ইউনিক এক্সাম্পলস অফ দিস ক্রাইসিস. চাল ডালের ব্যবসা বেড়েছে. চাল ডালের একজন চিফ CXO, তার সাথে আমি ফেসবুকে কানেক্টেড এবং তার সাথে কথা বলেছি. আমি শুনলাম যে তারা ইভেন নতুন জায়গা নেওয়ার চিন্তা করছে. যে ভেবে দেখেন যে এখন এরকম করোনার সময় যদি ক্যাপিটাল এক্সপেন্ডিচার করে মানুষ, তার মানে ব্যবসা তো পজিটিভলি ইম্প্যাক্টেড. আমি শুনেছি যে তাদের যে ক্যাপাসিটি ছিল 4000 অর্ডারস পার ডে এমন কিছু একটা, ওটা এখন অতিক্রম করে তাদের ক্যাপাসিটি বাড়াতে হচ্ছে, কারণ everyone is ordering from চাল ডাল. Foodpanda is the largest food delivery app startup in Bangladesh. It's a foreign company, as you know. Their business has been badly hit. But again, Foodpanda has come up with new initiatives. সেটা আসলে উবারও করেছে, পাঠাও করেছে, সহজও করেছে. Just contactless delivery. এটার মাধ্যমে ধরেন to minimize human contact, delivery বাইরে করা হচ্ছে এবং আপনারা বা ক্রেতারা বিকাশ এবং বিভিন্ন কার্ডের মাধ্যমে পেমেন্ট করতে পারছে. সো যাই হোক, এখন আমরা ই কমার্সে আসি. আসলে ই কমার্সের বিষয়টা একটু ইন্টারেস্টিং. আমাদের বাংলাদেশে আসলে ই কমার্স ওরকম গ্রো করেনি. আপনাদের কজনের কাছে ডেটা আছে আমি জানি না, বাট ডেটা করোনা ভাইরাসের আগে দেখলে হয়তো একটু অবাক হওয়ার মতো আসলে যে তারা ইত্যাদি এদের কিন্তু ব্যবসার পরিধি বা এদের স্কেল, রেভিনিউ কিন্তু বা নাম্বার অফ অর্ডার্স পার মান্থ ইজ নট এজ হাই এজ ওয়ান থিংস. বাট ই কমার্সের মাধ্যমে কিছু ব্যবসা হচ্ছে
Initially Daraz was closed for 10 days, but যতটুকু ব্যবসা হচ্ছে, it's for essential items. It's for essential items, it's for food, it's for vegetables, it's for groceries, dry foods, snacks, ইত্যাদি। সেবা আসলে একটা ইউনিক কাইন্ড অফ ই-কমার্স। সেবা আসলে যেটাকে আমরা বলি হোম সার্ভিসেস, অন ডিমান্ড হোম সার্ভিসেস বলি। Shebar ji CEO Adnan is very close to me, and I've been talking to him, and not just because he's close to me, I've been personally impressed with how Sheba has responded. তাদের ব্যবসায় হয়তো বড় প্রভাব পড়ছে। Sheba, Adnan was saying how, তাদের যে 5,000 workers, they'll all be very badly hit, and maybe it's important for all of us to think about how to support them, right? And অনেকেই they depend on their daily wages, on their commissions. But এর মধ্যে সেবা আবার কিছু পার্টনারশিপ করেছে with Dhaka University, কিছু chemistry professors, and they are they're manufacturing their own hand sanitizers and distributing them. সেবার বোধহয় 8টা emergency সেবা পয়েন্ট আছে এবং এর মাধ্যমে distribute করা হবে। সেবা is very active also in getting all startups together. তারা মিশন বাংলাদেশ নামে একটা উদ্যোগ শুরু করেছে to collect, to do fundraising and help low-end workers. Tonic-এর কথায় আসি, Tonic is the number 1 telehealth company in Bangladesh, the startup. Tonic-এর আগের ownership ছিল আসলে with Telenor. Telenor was the majority owner of Tonic. Grameenphone building-এ আসলে একটা Tonic office ছিল, but এখন বিভিন্ন স্ট্র্যাটেজির কারণে তাদের ownership change হচ্ছে। এখন বোধহয়, if I'm not mistaken, Grameen Trust is the majority owner of Tonic. তাদের নামও চেঞ্জ হয়েছে। I think Tonic is now officially, the app is under something called Digital Health Services, DHS. I spoke with Sajid Rahman, who's the chief of Tonic, and several times. Sajid bhai is close to me. Our name is Sajid, but and he was telling me that Tonic-এ আসলে, this is about 2-week-old information. এখন হয়তো আরো বেড়েছে। Tonic-এ প্রায় 30% rise দেখা যাচ্ছে in daily calls, যেটাকে আমরা বলি টেলিকনসালটেশনস। এবং তখন সাজিদ ভাই বলছিলেন যে তারা ভিডিও কনসালটেশন লঞ্চ করবেন, এবং এটা লঞ্চ হয়েছে। I think this was launched this week. So আপনাদের যাদের you have interest in calling Tonic, as you know, Grameenphone subscribers can only use Tonic আপাতত. So Tonic is experiencing a big uptick in use. তারা একটা symptom checker launch করেছে soon, করে ফেলেছে actually. So government initiatives তো হচ্ছে, আমরা আশা করেছি এবং সরকার অ্যানাউন্স করেছে direct incentives to garments workers, banking system support, liquidity in the economy. The government has also announced lots of different kinds of reprieve for exporters and importers. তারা direct sector wise কিছু উদ্যোগ অ্যানাউন্স করেছে for aviation, tourism, and hospitality. Generally speaking, আমরা এই ক্রাইসিসের মাধ্যমে, every crisis brings opportunities. আমরা সবাই, we want to be positive. This crisis, এটা আমাদের কিছুটা আমাদের, it's been eye opening. আমাদের চোখ খোলাতে সাহায্য করেছে যে we need more investments in the healthcare system. আপনারা হয়তো অনেকে জানেন যে recently Apollo has been bought. 1,000 কোটি টাকা দিয়ে একটা foreign investor has bought Apollo. It's being renamed now into Evercare Health Systems. So এরকম investment we think will continue. We think that there will be more money coming into healthcare. It's a traditional hospital sector হবে, এটা digital health issue হবে। Workplace culture বলা হচ্ছে যে আমরা অনেকে কিন্তু প্রস্তুত ছিলাম না জুমের মাধ্যমে work from home করতে। এখন আপনারা হয়তো অনেকেই work from home করছেন, আমিও করছি, এবং all companies, multinationals, international NGOs are doing work from home. So এই জুম ব্যবহার করছি আমরা। কিছুক্ষণ আগে রাশেদ ভাই বলছিলেন যে তার one of his children is also now using remote teleconferencing for her school. So this is actually nice, right? And this is something that actually Rashid bhai pointed out. যে দেখেন এখন আমাদের পরের জেনারেশনে কিন্তু হয়তো যারা এখন স্কুলিং করছে রিমোটলি, তাদের মধ্যে অনেক উদ্যোক্তা বের হবে আশা করি, যে বিকজ এরা ইন্টারনেট, আইটি, যার মাধ্যমে আসলে এই টেক স্টার্টআপ পসিবল হয়, because it's a different way of thinking, right? The reason why Pathao can scale is because it's tech based. Technology থাকার কারণে scaling is much quicker. It's a very different reality. We have a very different future that's in front of us. এবং এটার কারণে কিন্তু আমরা অনেকেই আরো তৈরি হচ্ছি, এবং আমার ধারণা, এবং a lot of people agree, even ক্রাইসিস শেষ হলেও এই কালচার রয়ে যাবে। বিকজ ক্রাইসিসটা কি হয়, ক্রাইসিসের মাধ্যমে কালচার একটা ফান্ডামেন্টাল চেঞ্জ হয়, যে চেঞ্জটা কন্টিনিউ করে। অনেক চেঞ্জ হয়, দেখা যায় যে আগে কিছু ট্রেন্ড ছিল, ওটা আরো দ্রুত ওই ট্রেন্ডটা বাড়ে, অথবা কোনো ট্রেন্ড ছিল না, নতুন ট্রেন্ড তৈরি হয়। সো ধরেন আমরা আগেও ইউজ টু অর্ডার ফুড ফ্রম চাল ডাল, এটা কিন্তু এখন আরো বাড়বে। আমরা আগে রেস্টুরেন্টে ফুড অর্ডার করতাম ফ্রম ফুড প্যান্ডা, এবং ধরে নিয়েছিলাম যেটা পারবে পাঠাও থেকে বা ফুড প্যান্ডা থেকে বা উবার থেকে, এবং হয়তো এটা এখন কমেছে। বাট যখন এই ক্রাইসিসের কিছুটা ভালো সময় আসবে,
তখন কিন্তু হয়তো আপনারা তখন রেস্টুরেন্টে যাবেন না, বাট তখন কিন্তু ফুড প্যান্ডা থেকে আপনারা অর্ডার করতে বা পাঠাও থেকে অর্ডার করতে আপনারা আরো উৎসাহিত বোধ করবেন, এবং সো ফুড ডিমান্ড বা অন ডিমান্ড ফুড ডেলিভারি যে ডিমান্ড এটা কিন্তু আরো বাড়বে। আমাদের we are now taking a hard look at our IT infrastructure because আমাদের কিছু কলিগ যারা অনলাইন ক্লাস নিচ্ছেন দেখা যাচ্ছে যে আমিও দেখা যাচ্ছে যে in a lot of places outside Dhaka we don't have the necessary bandwidth for online education, but we need that. We have a literacy problem in our country, we have an education problem in our country. Our university sector dekhi is large, but a lot of people in Bangladesh are outside of the university sector. Jara university going age এর মধ্যে অনেকে অধিকাংশ cannot afford university. So e-learning has to be big in our country. Now, ideally, এটা গত বছরই বড় হয়ে যাওয়ার কথা ছিল, এই বছরই বড় হয়ে যাওয়ার কথা ছিল, এবং বা আমার ধারণা যে এই ক্রাইসিসের কারণে এটা খুব শীঘ্র বড় হবে। বড় হওয়ার জন্য তো শুধু আমাদের যে ইন্টারনেট স্পিড কম একটাই তো সমস্যা না, আমাদের আইডিয়ার অভাব আছে। ফ্র্যাঙ্কলি যদি বলি, আমাদের এই প্রাইভেট সেক্টর ইনোভেশন অভাব আছে। So সবাই একত্র হয়ে we need to work together to produce startups, to produce platforms, to connect universities, schools, etc. এখানে অনেক কাজ করার স্কোপ আছে, এবং আমি আশা করব আপনাদের মধ্যে অনেক উদ্যোক্তা বের হবে এর মধ্যে। This is a new scope for private public partnership and leadership. Leadership বলতে এখন we want our leaders, এটা শুধু সরকার থেকে না, এটা for private sector, among all of you. আমিও লিডারশিপ রোলে, আমারও লিডার আছে, এবং আমার জুনিয়রের মধ্যে অনেক লিডার আছে, রাইট? It's not just about designation actually, it's just about the skill, উদ্যোগ নেওয়ার একটা মনোভাব, অন্যদের সার্ভিস দেওয়ার একটা মনোভাব। We need to step up, we need to have leadership, we need to show the way of what can be done, what we can do. আমাদের উদ্যোগ নিয়ে এখানে অনেক ধরনের চিন্তা ভাবনা করা হচ্ছে নিজেদের চাকরি কর্ম লাইফে, whether it's in a business or in a job, whether you're a student or a teacher, or whether you are a professional or an entrepreneur, and show the way, take decisions, be bold. We cannot stick to old ways of thinking. We need new thinking, fresh thinking, fast, adaptable thinking. Things are changing, so ekhane move korte parte hobe, right? For example, আমি যদি কোরিয়ার এক্সাম্পল দিয়ে শেষ করি, কোরিয়া দেখা গিয়েছে এই ক্রাইসিসের সময় a lot of interesting startups opened up. স্টার্টআপের মাধ্যমে টেস্টিং কিট তৈরি হয়েছে, এবং সাউথ কোরিয়া has shown the crisis পরে you have to take Asia seriously. The future is now not with Europe, not with America. I've studied in America, I've worked in America, I've studied in Europe, but I'm sorry to say it's not with Europe or Asia. The future is with Asia. এই ক্রাইসিসে যখন once the dust settles, তখন আমাদের মনে থাকবে যে how Korea responded, how Singapore responded. That's what the future is, and I hope the future is also with Bangladesh. So we still have time, we need to come together. It's important to understand this will be a difficult economic environment. This was one of my intentions. এটা আমার একটা উদ্দেশ্য ছিল এই ওয়েবিনারে, এটা সবাইকে এটা ক্লিয়ারলি বলা, কারণ আমি দেখছি যে অনেক প্রফেশনালরা আসলে আজ করতে পারছে না যে how serious this crisis is. At the same time, I want us to be positive, I want us to be determined, I want us to be innovative and creative, and come together to offer solutions. With that, অনেক কথা বলেছি, I'd like to thank you all. আমি স্ক্রিন শেয়ারিংটা বন্ধ করে দিব, এবং আপনাদের যাদের প্রশ্ন আছে I would request Nasim Bhai এবং Rashid Bhai to come and help moderate the discussion. Thank you. God bless, Allah bless, and take care of yourselves. Be safe. ধন্যবাদ সাজিদ ভাই। এখন চ্যাট বক্সে বেশ কয়েকটি কমেন্ট আছে, সেই সাথে এখানে কোশ্চেন আছে, how would digital health startups and other startups pivot for the next post coronavirus future? এটা কোশ্চেন করছেন ইসমাইল সাইদ। সাজিদ ভাই একটু যদি রেসপন্স করতেন। This is a very good question. Actually, আমি digital health startup এর সাথে কিছুটা connected with some, with Tonic, like I said, and with a couple of others. And I have to first say that I know about Tonic's business much more, but I do think that we require more investment into this space. I don't think we took this sector as seriously as we should have. And it's funny, right? আমি একবার রুবাবাদুল্লাহ আপার একটা টকে গিয়েছিলাম। ইনফ্যাক্ট টকটা আমরাই অর্গানাইজ করেছিলাম। ওখানে রুবাবাদুল্লাহ আপা বলছিলেন, she was speaking about Pulse Healthcare Services, which is another digital startup and health startup, and we seminar rubabadullah appa, she was in some of her first few slides was saying how আমরা যে জিডিপি per capita বলি না, যেটা হচ্ছে মাথা পিছু আয়, এভাবে কিন্তু আবার একটা আছে হচ্ছে যে নাম্বার অফ ডক্টরস per capita.
বা অথবা আমাদের ধরেন 10,000 মানুষের জন্য কত সংখ্যক ডক্টর আছে, বাংলাদেশে কিন্তু ডক্টরের সংখ্যা as a relationship or as a ratio of the population is one of the lowest in the world. And you know, once income grows, Bangladesh income to মানে you know একদম it's accelerating. আমাদের per capita income মধ্যে 2-3 গুণ হয়েছে last 10-15 বছরে. It's about $2,000 per capita now, যেটা প্রায় ইন্ডিয়ার সমান। সবচেয়ে এরকম সিচুয়েশনে মানুষ কিন্তু হেলথ কেয়ার সবচেয়ে বেশি খরচ করা শুরু করে in pharmaceutical products, in health services. So we have a big market. এই কোভিড না হলেও কিন্তু আমাদের আমি আশা করতাম যে we needed more investments in digital health. This is not just a fault of anyone, the government or কিছু একটা. It's a fault of perhaps investors. This fault of entrepreneurs. So we want to see more entrepreneurs taking on this space, doing telehealth, doing digital health. You know what I mean? মানে এটা ভাবলেই হবে না যে আমাদের enough bandwidth নাই. We have to start somewhere, right? If the leader doesn't wait for bandwidth, the leader starts and bandwidth follows. So এখানে আমার উদ্যোগ হবে যে I would really want to see more investments in time from founders, more founders being created, more entrepreneurs, more investment money, and more of an ecosystem coming together to build digital health. We need digital health in Bangladesh. Coronavirus পরে আমি গ্যারান্টি তো সম্ভব না, but I'm quite confident এখানে এটাকে বিদেশি পয়সা বলা হয় আসলে, ক্যাজুয়ালি বললাম, বা ইউএস ডলার্স বা ফান্ডিং ডলার্স বাড়বে। So আমি চাবো যে এখান থেকে অনেকে এটা নিয়ে তৈরি হবে for to capture this opportunity for their business and for our benefit. Thank you. Sajid bhai, just to add, Nasim here. Hi Nasim. আচ্ছা, আপনি যে জিনিসটা বলছেন ইটস নো ডাউট, এটা হলো ওয়ান অফ দা সেক্টর যেটা আসলে ওভারলুক করা হয়েছে বিকজ অফ দিস কোভিড সিনারিও। এটা নিয়ে এখন অনেক কথা হচ্ছে, বাট একটা জিনিস কিন্তু এখনো রিমেন আমাদের দেশে নাই, ওরকম প্ল্যাটফর্মটা। যেই কয়েকটা স্টার্টআপ প্ল্যাটফর্ম আছে এটা হাতে গোনা মাত্র কয়েকটা, বাট একটা যদি সুন্দর প্ল্যাটফর্ম থাকে, অনেকে ইভেন দে হ্যাভ দ্য গুড আইডিয়া, ইভেন দ্য গ্রেট আইডিয়া, বাট তাদের ভয়টা কি তারা এরকম প্ল্যাটফর্মে বা এদের সাথে যোগাযোগ করবে কিনা। ইভেন কারণ আমাদের যে এক্সেলারেটর প্ল্যাটফর্ম আছে যিনি লিড করেন, ওনাকে আমি কোশ্চেন করছিলাম যেমন লোকালি অনেক ইনোভেশন আছে, বাট হোয়াই ডোন্ট ইউ গাইস নার্চার দোজ। কারণ আমরা এই প্ল্যাটফর্মটা অনেকটা হয়ে গেছে কি শহর কেন্দ্রিক, বাট এইরকম যদি একটা প্ল্যাটফর্মটা যদি আমরা গ্রাউন্ড লেভেল পর্যন্ত এক্সটেন্ড করতে পারি, যেমন রুরালে, যেমন ইভেন রুরালে এবং ডিস্ট্রিক্ট লেভেলের বাইরেও কিছু ভালো ভালো ইনোভেশন হচ্ছে। সো ওই জায়গাতে আসল প্রবলেমটা আইডেন্টিফাই করে যদি এমন অনেক ক্ষেত্রেই যদি অ্যাড্রেস করা যায়, হেলথ সেক্টরে অনেক ছোট ছোট জিনিসগুলো আছে যেগুলো যদি আমরা স্মার্টলি ট্যাকেল করতে পারি। বাট আমার যেটা মনে হয় ইনভেস্টমেন্ট আসার সাথে সাথে ওই প্ল্যাটফর্মটা দরকার, একটা প্ল্যাটফর্ম, সো দ্যাট দোজ ইন্ডিভিজুয়াল, দোজ এন্টারপ্রেনার তারা গ্রো করতে পারে, তারা তাদের ফুল আইডিয়াকে শেপ আপ করতে পারে। সো এই ল্যাকিংটা আমার মনে হয়েছে এখন আর কি ওরকম প্রপারলি গ্রো করে নাই, দু একটা হাতে গোনা মানে প্ল্যাটফর্ম ছাড়া। সো এই ব্যাপারে যদি আপনার কোনো ইনসাইট থাকে যদি। Well, I mean, I agree with you. মানে এখানে আমার ইনসাইট হচ্ছে যে একটু কমপ্লিটলি এগ্রি উইথ ইউ। মানে দেখো আসলে এই প্ল্যাটফর্ম তৈরি করার জন্য আমি যদি একটু অন্য টপিক একটু বলি, অনেক প্রশ্ন দেখতে পাচ্ছি, so I will not take too much time. I want to try to answer all these questions. But as you said, Nasim, I think হ্যাঁ যে অন্য পয়েন্টে যেটা বলতে চাচ্ছিলেন ইনকিউবেশন, রাইট? আমাদের দেশে কিন্তু এনাফ ইনকিউবেটর নাই, আবার somehow people think আমাদের দেশে অনেক ইনকিউবেটর আছে। So recently I was talking to someone, যাকে তখন আমি বললাম যে ইন্ডিয়া if you look at number of incubators per person, টোটাল সংখ্যা বলছি না, মানে এটা উত্তরে অনেকে বলবে যে ইন্ডিয়া তো বড় দেশ, ইনকিউবেশন বেশি হবেই। We don't have any incubators and a lot of us haven't even figured out the business model for incubation. GP মাধ্যমে, as you know, GPর incubation is not a for-profit enterprise. GP does take stake from GPA's startups, but it's not a for-profit enterprise. Robi Ventures, Bar Ventures, so Telcora করছে, but you know a lot of people want to invest. আমি তোমাকে যদি এক্সাম্পল দেই, I have a lot of friends who I went to school with who are now entrepreneurs, যারা ব্যবসা করছে, গার্মেন্টস etc. এরা কিন্তু অনেকেই they understand the startup এর future ভালো, they understand the startup এর risk আছে, so they understand it is a portfolio approach. So if you invest in 20 startups, some will do well. হয়তো 5 জন আপনাদের পয়সা নিয়ে ভেঙে যাবে, আমি জোক করে বলছি আর কি। হয়তো 5 জন পয়সা রিটার্ন করতে পারবে না, হয়তো আরো 5 জন কোনো কারণে পয়সা ফেরত দিতে পারবে না বা দেরি হবে, but 5 out of 20 startups will give you a huge return, right? That's the idea of investing. So এই নলেজ কিন্তু অনেক এঞ্জেল ইনভেস্টরের মধ্যে এখন আছে, এবং অনেকেই আমাকে ফোন দিয়ে বলে সাজিদ we should invest, একসাথে করা উচিত। So angel investor আছে, but why aren't people coming together and forming incubation platforms, right? Exactly. সবারই রিস্ক কমে, সেক্টর ভালো হয়, because it's about risk diversification. And
I'm very interested, and আমি কোভিড এর সময় a lot of my friends যা আমাকে বলে যে কোনো স্টার্টআপের খবর আছে কিনা, ইনভেস্ট করতে চাই, আমি বলি যে স্টার্টআপের খবর আসবে যখন সবাই একসাথে কাজ করবে। So we need more of these initiatives, you know what I mean? হয়তো আমাদের এরকম একটা ওয়েবিনার করা দরকার যে how to মানে create more incubators বা একসাথে আসা দরকার। সবারও রিস্ক কমে, রাইট? সবাই অল্প অল্প ইনভেস্টমেন্ট করে একটা বড় ফান্ড তৈরি করা সম্ভব হয়। ক্রাউড ফান্ডিং তো সবাই সবসময় যে অনলাইন হতে হবে তা না, ফিলসফিতে অনেক কাজ করা সম্ভব। But anyway, I agree with you, Asit. I totally agree with you. Thanks, Sajid bhai. I think we should have a separate discussion. এটা নিয়ে maybe একটা আমরা সব আল্লাহর রহমতে জিনিসপত্র ঠিক হলে we can have another webinar session. Okay. এখানে মোহাম্মদ কাউসার একটা কোশ্চেন করেছেন, এটা এমন কোন বিজনেস মডেল আছে কিনা যেটা রিসিশন প্রুফ? বেসিক্যালি বিজনেস মডেলের দিক দিয়ে রিসিশন প্রুফ কোনো মডেল আসলে বেসিক্যালি নাই, কারণ রিসিশন যেগুলো আসে এটা আনফোরসিন সিচুয়েশনে চলে আসে, এবং আনফোরসিন সিচুয়েশনের ভিত্তিতে যেটা এখন দেখা যাচ্ছে কারো বিজনেস কমে যাচ্ছে কিন্তু অন্যদের বিজনেস বেড়ে যাচ্ছে, যেমন চাল ডালের ক্ষেত্রে বিজনেস বেড়ে যাচ্ছে। আবার আমাদের বাংলাদেশে যখন জ্বালাও পোড়া আন্দোলন হচ্ছিল তখন যেমন প্রত্যেকের বিজনেস খারাপ হচ্ছিল, কিন্তু এয়ারলাইন্স এর বিজনেস খুব বুম হয়েছিল, কারণ মানুষ তখন শর্ট ট্রাভেলের জন্য এয়ারলাইন্স গুলো ব্যবহার করতেছিল, ডোমেস্টিক এয়ারলাইন্স, এবং আলটিমেটলি মানুষের কিন্তু বিহেভিয়ার মধ্যে এয়ারলাইন্স ব্যবহারের প্রবণতা বেড়েছে, এবং গত কয়েক বছরও দেখবেন আমাদের বাংলাদেশের ডোমেস্টিক এয়ারলাইন্স এর ডেস্টিনেশন গুলো অনেক বেড়ে গেছে, ইন্টারন্যাশনাল ডেস্টিনেশনে বেড়েছে। কিন্তু আবার এই কোভিড এর সময় জাস্ট অপোজিট হয়ে গেছে, এই সময় কিন্তু এয়ারলাইন্স বিজনেস গুলো খুব ক্রাইসিসে আছে এবং অনেকেই হয়তো শেষ পর্যন্ত সার্ভাইভ করতে পারবে না। তো এইটা আর কি, যে প্রায় এক এক ক্রাইসিস এক এক রকম সিচুয়েশন থেকে তৈরি হয়, যার জন্য কোন ক্রাইসিসে কে ভালো করবে এটা আগে অ্যাজাম্পশন করাটা কঠিন। তারপর আরেকটা আছে এডুকেশনাল স্টার্টআপ, যেটা হাসান আলী কোশ্চেন করেছেন, এটি খুবই ইম্পর্টেন্ট। এডুকেশনাল স্টার্টআপ যেমন আমাদের কিন্তু অনলাইন প্ল্যাটফর্ম গুলো নিয়ে সাজিদ ভাইয়ের সাথে আমাদের ডিসকাশন হচ্ছিল অনেকদিন থেকে। বেসিক্যালি অনলাইন প্ল্যাটফর্ম গুলো কিন্তু এই অনলাইন মানে খুব প্রয়োজন এই জন্য, কারণ আমাদের যখন প্রফেশনালি আমরা যারা এঙ্গেজ বিভিন্ন জায়গায়, আমাদের পক্ষে ক্লাস এর জন্য ঢাকা শহরে ট্রাভেল করে যাওয়া, তারপর এক জায়গায় ক্লাস করা খুব কঠিন কাজ, যার জন্য হলো অনলাইনে একদম। Let me explain what I mean by this. A lot of purists and philosophers এরা বলছে যে এই কোভিড এর কারণে দেখা যাবে যে হয়তো অনেক ম্যানুফ্যাকচারিং এখন অনশোর করা হবে, হয়তো এটা এক্সপেন্সিভ হবে, বাট লং রানে দিস উইল বি মোর রিসেশন প্রুফ। So অনেকে, a lot of people are even questioning extreme forms of capitalism. A lot of people are questioning globalization models. And like I said, এখন ইউরোপের ডিমান্ড কমলে, if Europe sneezes, Bangladesh runs to the pharmacy. So it's very difficult to suggest what will happen to the loan default situation. এখন there are instruments in overseas markets. Instruments বলতে কিছু খুব আধুনিক ফাইন্যান্সিয়াল ইনস্ট্রুমেন্ট আছে যেটাকে বলা হয় ক্রেডিট ডিফল্ট সোয়াপ, CDS। এগুলো দিয়ে কিছুটা লোন রিস্কের ডিফল্ট রিস্কের ম্যাথমেটিক্যালি করা যায় বা থিওরিটিক্যালি করা যায়। এই ক্রেডিট ডিফল্ট সোয়াপের জন্য কিন্তু আবার গ্লোবাল ফাইন্যান্সিয়াল ক্রাইসিসের একটা রোল ছিল। So it's very difficult to avoid, I think. The government, I think, will come out and help. But even that has risks to the economy. এখন সরকার যদি, and how the government decides to pump in money, এখানে অনেক ব্যালেন্সের বিষয় আছে। যে গভর্নমেন্ট অবভিয়াসলি এটা সম্বন্ধে অনেক সচেতন, আমি জানি, because I've been talking to some of seniors also যারা বিভিন্ন মিনিস্ট্রিতে কাজ করে, এবং আমিও জানি যে the government is fully aware যে যে if you pump in too much money you can create inflation risk, right? এটা monetary policy, fiscal policy টা সুন্দর ব্যালেন্স, আবার fiscal policy মধ্যেও একটা ব্যালেন্স। It's not easy. It's not an easy time. And Mumtahin is also asking what will happen to the world of investments to startups. এটা নিয়ে আমার একটা লেখা বের হবে। আমি এটা নিয়ে কিছু প্রচুর ইন্টারভিউজ গবেষণা করেছি from startup leaders and founders and investors. Well, I can say যে apparently next 12 মাসে প্রায় $50 million ইনভেস্টমেন্ট হওয়ার কথা ছিল বাংলাদেশ স্টার্টআপ ইকোসিস্টেমে। পাইপলাইনে এতটা ইনভেস্টমেন্ট ছিল, কারণ অনেক ইনভেস্টমেন্ট হয় যেগুলো খবর আসলে বাংলাদেশের বাজারে আসে না। এবং বলা হচ্ছে যে এই $50 million থেকে অ্যাটলিস্ট 50% একটা হেয়ার কাট হবে, অর্থাৎ 50% হবে না অ্যাটলিস্ট। Badly hit, a lot of startups, smaller ones will stop running. অনেক স্টার্টআপ বন্ধ হয়ে যাবে, এটা ফ্যাক্ট। অনেক স্টার্টআপের ভার্টিক্যাল বন্ধ হয়ে যাবে। See, globally context এটা বলা হচ্ছে যে হয়তো রাইড শেয়ারিং এফেক্টেড হবে, which is like a big sector in Bangladesh, right? পাঠাও, উবার, সহজ। বাংলাদেশের প্রেক্ষাপটে আমার ফোরকাস্ট রাইড শেয়ারিং বন্ধ একদমই হবে না, বাট এটা আবার জাগ্রত হতে সময় লাগবে।
Food delivery will be back, but সময় লাগবে. A lot of startups will be better positioned. Nasim was talking about digital health. That's a huge growth area. E-commerce for essentials is an important area. মানে পুরো e-commerce সামগ্রিক ভাবে না, যেসব essentials এর বিষয় যেটা বলছিলাম আর কি, pharmacies. Online pharmacy is a place where people will invest. বাংলাদেশে অনলাইন ফার্মেসি ওরকম ভাবে ছিল না, এখন বাড়বে. ইন্ডিয়াতে প্রচুর অনলাইন ফার্মেসি আছে যারা ডাইরেক্টলি আসলে ইম্পোর্ট করে ফ্রম চায়না. কি ইম্পোর্ট করে, আচ্ছা ওটাই পরে আসি, এটা ডিটেইল না যাই. তারপর freelancing will become a big sector in about, I think, 12 months when the economic activity picks up. Fintech বড় হবে, but fintech will be connected to overall economic activity in the economy in the country. So fintech বড় হতে একটু সময় লাগবে. But আমরা যারা ডিজিটাল ফাইন্যান্স ফোরামের অংশীদার, রাশিদ ভাই এটার in a certain sense উদ্যোক্তা, আমি নাসিম, we are all shareholders in a sense. আমরা সবাই কিন্তু এখানে অনেক লেগে থাকবো to now work with Bangladesh Bank to help Bangladesh Bank to create new enabling environment. আমরা আশা করছি যে এই ক্রাইসিসের পরে হয়তো EKYC আরো দ্রুত বাস্তবায়ন হবে এবং ডিজিটাল লেন্ডিং বাস্তবায়ন হবে. So we do think they will be positive for startups in the long run, for sure. Short run এ এই competitive landscape-টাকে reconfigure করতে হবে এবং হবে. There will be some winners, there will be some startups that don't win, that just fade away. That's it from me for this question. Are কোনো question? মেহেদি হাসানের কাছ থেকে একটা কোশ্চেন আছে, যেটা ইনফরমেশন বেসিক্যালি, যে 5,000 কোটি টাকা যেটি বাংলাদেশ গভর্নমেন্ট প্রণোদনা প্যাকেজ বা স্টিমুলাস প্যাকেজ দিয়েছে, এটি মূলত দেওয়া হয়েছে গার্মেন্টস ওয়ার্কার এবং এর সাথে রিলেটেড যারা আছে তাদেরকে বেতন, 3 মাসের বেতন দেওয়ার জন্য. এই জন্য গভর্নমেন্ট এবং বাংলাদেশ ব্যাংক চাচ্ছে যে এই বেতনটা MFS অ্যাকাউন্টের মাধ্যমে দেওয়া হোক. এই জন্য বাংলাদেশ ব্যাংক রিসেন্টলি সার্কুলার জারি করেছে. প্রায় 50 বা 60% গার্মেন্টস ওয়ার্কারদের MFS অ্যাকাউন্ট আছে, বাকিদেরকে খুব দ্রুত 15-20 দিনের মধ্যে অ্যাকাউন্ট করার জন্য বলা হয়েছে বাংলাদেশ ব্যাংক সার্কুলারে. এবং এই যখন গার্মেন্টস ওয়ার্কার